জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের একটি জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের এই জনপ্রিয় দল গত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের দমনপীড়নের শিকার হয়েছে। আর এই দমনপীড়নে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। বিএনপির সময়কালে এসব শীর্ষ নেতাদের জনপ্রিয়তা ও ক্ষমতা ছিল অনেকটাই বেশি। আওয়ামী শাসনকালে গত ১৬ বছরে যাদের অনেককেই আমরা হারিয়ে ফেলেছি, যাদের অনেককেই হারিয়ে ফেলেছে বিএনপি। বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি থেকে হারিয়ে যাওয়া এমন প্রভাবশালী ১০ জন নেতাদের সম্পর্কেই জানব আজকের পর্বে। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে বিএনপির প্রয়াত নেতা সাবেক হোসেন খোকা, যিনি বাংলার ইতিহাসের প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। বিএনপির শাসনকালের প্রথম মন্ত্রিসভায় তিনি ছিলেন প্রতিমন্ত্রী এবং দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন সাদেক হোসেন খোকা। ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন এই সাদেক হোসেন খোকা। এরপর তিনি টানা ৪ বার ঢাকার ৭ আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপির এই নেতা ছিলেন অনেক ত্যাগী প্রকৃতির ও ধৈর্যশীল। জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন এবং কারাবরণ করেছেন বেশ কয়েকবার। আর ঢাকা ৭ আসনকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত করেছিলেন এই সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা যখন বেঁচে ছিলেন তখন হাজী সেলিমের তেমন কোনো পাত্তা ছিল না। ঢাকা ৭ আসনে বিএনপির দাপট ছিল সবথেকে বেশি। তবে দুঃখের বিষয় হলো ২০১৯ সালের ৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিএনপির এই প্রভাবশালী নেতা। এরপর বিএনপি হারিয়ে ফেলে তাদের অন্যতম একজন ত্যাগী নেতাকে, সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সংক্ষেপে এই গোটা বাংলার মানুষ ছাকা চৌধুরী হিসেবেই চেনে। সালাউদ্দিন কাদের ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং চট্টগ্রাম ২ ও ৬ আসন থেকে নির্বাচিত একজন সাবেক সংসদ সদস্য। বলা হয়ে থাকে সালাউদ্দিন কাদের ছিলেন বিএনপির দুঃসময়ের একজন অন্যতম ত্যাগী নেতা। ভয়ভীতি বলে কিছু এই ছাকা চৌধুরীর মধ্যে ছিল না। সেই সাথে ছাকা চৌধুরী ছিলেন প্রচণ্ড রাগী মেজাজের। তিনি তার রাজনৈতিক বিচক্ষণতায় চট্টগ্রামকে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা খুব ভয় পেত এই ছাকা চৌধুরীকে। তবে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ২২ নভেম্বর ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর এভাবেই বিএনপি হারিয়ে ফেলে ছাকা চৌধুরীর মতো একজন বলিষ্ঠ নেতাকে। আব্দুল মান্নান ভূঁইয়া বিএনপির সবথেকে প্রভাবশালী এবং ক্ষমতাধর নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া। বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার পরেই বিএনপির সবথেকে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপির পঞ্চম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এবং সেই সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। মান্নান ভূঁইয়া নরসিংদীর ৩ আসন থেকে পঞ্চম, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত হন। ১/১১-তে পট পরিবর্তনের পর জরুরি অবস্থার সময় দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করেন আব্দুল মান্নান ভূঁইয়া। এরপর বেগম খালেদা জিয়া তাকে বিএনপির মহাসচিব পদ এবং দল থেকে বহিষ্কার করেন। বিএনপি থেকে বহিষ্কারের ২২ মাস পর ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১০ সালের ২৮ জুলাই রাজধানী ঢাকার স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির এই সাবেক নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। বিএনপির দুঃসময়ের একজন সাহসী ও বিচক্ষণ নেতা হলেন ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। ২০০৭ সালের শুরুতে সিনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর জরুরি অবস্থার মধ্যে বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন। বেগম খালেদা জিয়া কারাগারে থাকাকালে বিএনপিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিএনপির এই প্রভাবশালী নেতা। তার সময়ে গাজীপুর জেলা বিএনপি অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। বলতে গেলে গাজীপুরের কাপাসিয়া থেকে শুরু করে পুরো গাজীপুর জেলাকে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন এই হান্নান শাহ। জেল জুলুম, মামলা হামলা উপেক্ষা করে এবং ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তিকে প্রাধান্য না দিয়ে বিএনপির কঠিন দুঃসময়ে তার বিচক্ষণতার কথা মনে রাখবে বিএনপির সকল নেতাকর্মীরা। বিএনপির এই দুঃসাহসী নেতা ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি জাতীয় পার্টি ও বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। এছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমেদ মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী
এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে 6 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বলা যায় শুধুমাত্র প্রেসিডেন্ট পদ ছাড়া বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র রাজনীতিবিদ ছিলেন যিনি এতগুলো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে গেছেন। বিএনপির শাসনকালে তিনি অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। 2021 সালের 16 মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিএনপির সাহসী ও ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এই নাসির উদ্দিন পিন্টু। নাসির উদ্দিন পিন্টু ঢাকা 8 আসনের সংসদ সদস্য এবং 90 দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন। ছাত্রদলে থাকাকালে একজন সাহসী নেতা হিসেবে খুবই পরিচিত ছিলেন এই নাসির উদ্দিন পিন্টু। বিএনপির দুঃসময়ে ঢাকা 8 আসনে নেতৃত্ব প্রদান করেছিলেন সাবেক এই ছাত্রনেতা। তিনি সত্য বলতে কখনো ভয় পেতেন না। স্বৈরাচার সরকার শেখ হাসিনার শাসনকালে তার বিরুদ্ধে কথা বলতেও তিনি কখনো ভয় পাননি। এজন্যে এই সাহসী নেতাকে প্রশাসন বিভিন্ন মামলার বেড়াজালে দোষী সাব্যস্ত করে আটক করে রাখে কারাগারে। আটককৃত অবস্থাতেই 2015 সালে 3 মে এই সাহসী নেতা মৃত্যুবরণ করেন। কিন্তু নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পরিবার এটিকে একটি রাজনৈতিক হত্যা বলে দাবি করেন। বিএনপির দুঃসাহসী নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা হলেন ইলিয়াস আলী। তিনি ছিলেন সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে 2010 সালে নির্বাচিত হয়েছিলেন এই ইলিয়াস আলী। এরপর তিনি সারা দেশে হরতাল থেকে শুরু করে বিভিন্ন প্রতিরোধমূলক কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিএনপির বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে সিলেট জেলাকে তিনি বিএনপির ঘাঁটিতে পরিণত করেন। সিলেটের এই ইলিয়াস আলী ছিলেন এক দুঃসাহসী নেতা, কিন্তু 2012 সালের 17 এপ্রিল ঢাকার নির্বাচনের সামনে থেকে গুম করে দেওয়া হয় এই ইলিয়াস আলীকে। এরপরে প্রায় 12 বছর কেটে গেলেও আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। তবে সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর স্বৈরাচার শাসকের গোপন কারাঘর আয়নাঘর জনগণের সামনে আসে। আর এই আয়নাঘরেই নাকি ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছিল। আর পরবর্তীতে সমুদ্রে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বিএনপির এই দুঃসাহসী নেতাকে। লুৎফুজ্জামান বাবর। এই বাবরের সাহসের কথা নতুন করে আর কি বলবো। তার সাহসিকতার জন্য সে আজ গোটা বাংলাদেশে ভাইরাল ব্যক্তিতে পরিণত হয়েছে। তিনি হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বলা হয়ে থাকে চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, ভারতের তার থেকেও বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই সাথে তিনি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বেস্ট ফ্রেন্ড। উদ্ভট ইংরেজিতে কথা বলার জন্য তিনি ছিলেন বেশ আলোচিত। ছোটবেলা থেকে ক্যাডার টাইপের ছিলেন লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর 1996 সালে 6ষ্ঠ এবং 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই লুৎফুজ্জামান বাবর। 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপরে এই মামলা এবং 2004 সালে গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছেন। গত মাসের 12 সেপ্টেম্বর 4টি মামলায় তিনি জামিন পেয়েছেন। আশা করা হচ্ছে বাকি মামলাগুলো থেকেও তিনি খুব শীঘ্রই জামিন পেয়ে আবারও বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব প্রদান করবেন। বর্তমানে শুধু বিএনপির নয়, গোটা দেশের তরুণ সমাজের কাছে সবথেকে জনপ্রিয় নেতা হলেন লুৎফুজ্জামান বাবর। কে কে চান এই নেতা আবারও দেশের মানুষের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করুক, কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। উল্লেখিত তথ্যগুলো বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন পোর্টাল থেকে সংগৃহীত। তথ্যগুলোতে কোনো ভুল থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তীতে আরও নিখুঁত তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো ইনশাল্লাহ।